গুড মর্নিং ফ্রেন্ডস, সোনালিস ক্যানভাসের আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজ হলো বুধবার আর এখন ঘড়িতে বাজে 6টা সাড়ে 6টা। কেমন আছো তোমরা সবাই? আর আজকে ব্লগটা শুরু করলাম একদম সকাল থেকে। জাস্ট ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে পরে চলে এসেছি ছাদে। গতকাল যে সমস্ত জামা কাপড়গুলো কেচেছিলাম তার মধ্যে না বেশ কিছু শুকিয়েছে আর এগুলো শুকায়নি, তো সেগুলোই এখন ছাদের উপরে একটু মেলে দিচ্ছি। আর চলো তোমাদেরকে দেখাই আমাদের শাকগুলো কেমন হয়েছে। কয়েকদিন আগেই তোমাদেরকে দেখিয়েছি, এর মধ্যে দানা চড়ানো হয়েছে এই ট্রেগুলোতে। আর আজকে দেখো কত সুন্দর শাক বেরিয়ে গেছে। তো ওই দিকটা ছিল পালং শাক আর এই দিকটা হলো লাল শাক। লাল শাকগুলো না খুব একটা ভালো বের হয়নি, জানি না কেন, আস্তে আস্তে হয়তো বের হবে। তো যাই হোক, এখন চলে আসলাম নিচে। আর নিচে এসেই প্রথমেই ব্রাশটা করে নিচ্ছি। মাম্মাম না এখনো ঘুমাচ্ছে, তো মাম্মাম ঘুম থেকে ওঠার আগে যতটা কাজ কমপ্লিট করে রাখা যায়। আর তাছাড়া আজকে সমস্ত কাজ কমপ্লিট করে একটা জায়গাতে যাব। কোথায় যাব অবভিয়াসলি তোমাদের সাথে তো শেয়ার করবই, আর তার জন্য স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো ফ্রেশ হয়ে নিত্যদিনের কাজকর্ম স্টার্ট করে দিয়েছি। যেহেতু আজকে আমার শাশুড়ি মা বাড়িতে নেই, তো বুঝতেই পারছো সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে রেখে তবেই বার হতে হবে। তবে মা বাড়িতে থাকলে এতটাও প্রবলেম হতো না, আমি না থাকলে মা সব কিছুই সামলে নিতে পারতো। তো যেহেতু আজকে বাড়িতে নেই, সেই জন্যই সব কিছু কিন্তু আমাকে গুছিয়ে রেখে তারপরেই বার হতে হবে। অ্যাকচুয়ালি মা বাড়িতেই ছিল, কালকেই হঠাৎ করে বেরোতে হয়েছে। তোমাদেরকে বলেছিলাম না আমার দিদা শাশুড়ির শরীরটা খারাপ, তো গত রাত্রে ফোন এসেছিল শরীরটা একটু বেশিই খারাপ হয়েছে, তো সেই জন্য সেখানেই যেতে হয়েছে। তো যাই হোক, কি আর করা যাবে, চলো চটজলদি হাতের কাজগুলো কমপ্লিট করে নেওয়া যাক। আর জানো তো এই কারণেই না আজকে কিন্তু আমি অনেকটাই ভোরে ঘুম থেকে উঠেছি। যদিও আমি খুব একটা ভোরে ঘুম থেকে কোনো দিনই উঠি না, তবে হ্যাঁ দরকার পড়লে কিন্তু অবভিয়াসলি উঠতেও পারি, যেমনটা হয়েছে আজকে। গত রাতে ভিডিও এডিট করে ঘুমাতে গিয়েছিলাম ওই 2টো নাগাদ, আর ঘুম আস্তে আস্তে বেজে গিয়েছিল কিন্তু 2:30টা মতো। তারপরেও দেখো আজকে কিন্তু অনেকটাই ভোরে ঘুম থেকে উঠে পড়েছি। কারণ কি বলতো, ওই যে সকালে উঠে বার হতে হবে আর সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে বার হতে হবে, এগুলো মাথায় নিয়েই ঘুমিয়েছিলাম। আর সেই কারণেই কিন্তু ভোর হতে না হতেই আমার ঘুমটাও ভেঙে গেছে। যাই হোক, বাসনগুলো তো গোছানো হয়ে গেছে, চলো দেখি মাম্মাম কি করছে এখন। গুড মর্নিং সোনামা, উঠে পড়ো, ঝটপট উঠে পড়ো। আজকে না মাম্মাম কিন্তু একাই ঘুম থেকে উঠে পড়েছে। তো ওদিকে আমি সংসারের টুকটাক কাজকর্মগুলো কমপ্লিট করছিলাম, তার মধ্যে দেখলাম ও একা একাই ঘুম থেকে উঠে আমাকে ডাকছে। মানে আজকে কিন্তু আমার মাম্মামকে একবারও ডাকতে হয়নি। তো যাই হোক, এই দেখো মাম্মামকে এখন ফ্রেশ করিয়ে দিলাম। আর আজকে না ওরা জামাটা চেঞ্জ করলাম না, কারণ একটু পরেই তো বার হব। যদিও ওকে আজকে স্নান করাবো না, মানে এতটা সকালে স্নান করালে ওর তো আবার ঠান্ডা লেগে যাবে, তো সেই জন্য ওকে স্নান করাবো না, ওই জাস্ট একটু গা মুছিয়ে তারপরে বেরিয়ে পড়বো। তো চলো এখন ঝটপট করে বিছানাটা গুছিয়ে নেওয়া যাক। জানো তো কয়েকদিন ধরেই ভাবছি ঘরটাকে একটু ডিপ ক্লিন করবো, কিন্তু একদমই না সময় হচ্ছে না। মানে এদিক ওদিক দৌড়াতে দৌড়াতেই সময় কেটে যাচ্ছে। এই দেখো না, ভেবেছিলাম সানডেতে ঘরটাকে ডিপ ক্লিন করব, কিন্তু সানডেতে ছিল দিদির মেয়ের বার্থডে, তো সেখানেই গিয়েছিলাম। আর এই দেখো কত বাধা বিপত্তি পেরিয়ে বিছানা গুছাতে হচ্ছে। আর সারাদিন ধরেই কিন্তু মাম্মামের এই ছোট্টখাটো দুষ্টুমিগুলো চলতেই থাকে। তবে এটাতে আমি খুব বেশি বিরক্তও হই না, কারণ কি বলতো সারাদিন তো ঘরের মধ্যে থাকে, তো এই ছোট্টখাটো দুষ্টুমিগুলো তো মেনে নিতেই হবে, তাই না বলো? তো যাই হোক, দিদির মেয়ের বার্থডেতে গিয়েছিলাম বটে, কিন্তু সেখানকার কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কারণ ওই যে আমার আর হয়তো প্রফেশনাল হয়ে ওঠা হলো না। কারণ কি বলতো, কোথাও গিয়ে না ভিডিও করতে আমি খুব একটা কমফোর্টেবল ফিল করি না। আর সেই কারণেই কিন্তু খুব বেশি কিছু ভিডিও করতে পারিনি, আর তোমাদের সাথেও আমি কিছুই শেয়ার করতে পারিনি। যদিও এই 2-3 দিনের কোনো ভিডিওই আমি সেভাবে করতে পারিনি। আমি না গিয়েছিলাম ওই রবিবার 3টে সাড়ে 3টে নাগাদ, আবার ফিরে এসেছি সোমবার 5টা সাড়ে 5টা নাগাদ।
কারণ মঙ্গলবারেই আবার মাম্মামের অলিম্পিয়াড এক্সাম ছিল। আর এই কারণেই না প্রথমে ভেবেছিলাম যে যাব না, যেহেতু আমার বাড়ির থেকে আমার দিদির বাড়ির ডিস্টেন্স কিন্তু অনেকখানি, আর গেলে পরে মাম্মামের অনেকটাই জার্নি হয়ে যাবে। তবে আমার মেয়ে তো একদম কথা শুনতে চাইছিল না, ও দিদিভাইয়ের বাড়িতে যাবেই। তো সেই জন্যই গিয়েছিলাম। আর এই দেখো আমি এদিকে বিছানা গোছাচ্ছিলাম আর আমার মাম্মাম কিন্তু কন্টিনিউয়াসলি এইভাবেই আমাকে হেল্প করে যাচ্ছিল। জানো তো আমি না সবসময় আমার এরকম ছোট্টখাটো কাজে কিন্তু আমার মাম্মামকে ইনভলভ রাখি, এতে কিন্তু বাচ্চারা যে কোনো কাজে ভীষণভাবে অ্যাক্টিভ থাকে। তো যাই হোক, এই দেখো আমার খুব সুন্দর করে কিন্তু বিছানাটা গোছানো হয়ে গেছে। তো মোটামুটি ঘরের যা কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে এখন চলে আসলাম কিচেনে। আজকে না আর কিছু ব্রেকফাস্ট বানানো হয়নি। আজকে যেহেতু সকাল থেকে একটু ব্যস্ত আছি, তো সেই জন্য আর কিছু বানাতে পারিনি। যেহেতু আমি আর হাজব্যান্ড কিছু খাবো না, তো সেই জন্য মাম্মামকে বললাম যে একটু ছাতু গুলে দেবো, খাবি? তো ও খেতে চাইলো, আর সেই জন্যই দেখো ওকে একটু ছাতু গুলে দিচ্ছে। আমার মাম্মাম না এইভাবে একটু মোটা করে ছাতু গুলে দিলে কিন্তু খেতে বেশি পছন্দ করে। তবে আমার আবার এইভাবে খেতে খুব একটা পছন্দ হয় না, আমি একটু পাতলা করে খেতেই পছন্দ করি। আর মাম্মাম আর ওর পাপা এইভাবে একটু মোটা করে খেতেই কিন্তু পছন্দ করে। তো যাই হোক, এই দেখো আমার ছাতুটা এখন একদম রেডি হয়ে গেছে। তো চলো এখন মাম্মামকে এটা দিয়ে দেওয়া যাক। আর মাঝে মধ্যে আমার হাতে যখন সময় খুবই কম থাকে, মাঝে মধ্যেই কিন্তু মাম্মামকে ছাতুগুলো দিলে ও খেয়ে নেয়। তো এই যে মাম্মামকে এখন ছাতুটা দিয়ে দিয়েছি, ও এখন খাওয়া দাওয়া করছে, আর আমি এখন যাব জামা কাপড় কাচতে। আর জামা কাপড় বলতে না শুধুমাত্র মাম্মামের স্কুল ড্রেসটাই। প্রথমে ভেবেছিলাম যে কাচবো না, কারণ আমরা তো কেউই থাকবো না, তো জামা কাপড়গুলো তো আর ছাদে রেখে যেতে পারবো না, তো নিচেই দিয়ে দিতে হবে, তাতে তো শুকাবে না। তো সেই জন্য আবার যেহেতু কালকে স্কুল আছে, তো সেই জন্য ভাবলাম কেচে দিয়ে মেলেতেও দিই, যতক্ষণে আমরা বার হব ততক্ষণে অলরেডি জলটা ঝরে যাবে, তারপরে নিচে দিয়ে দেবো। আর কালকে মাম্মামের স্কুলে যাওয়ার আগে আবার একটু রোদে দিয়ে দিলে একদম শুকিয়ে যাবে। তো সেই জন্যই দেখো জামা কাপড়গুলো কেচে এই যে এখন মেলে দিচ্ছি। তো আবার বেশ কিছুক্ষণ পর তোমাদের সামনে আসলাম। এখন ঘড়িতে বাজে ওই 10:30 মতো। আমার সংসারের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, তার সাথে স্নান করে নিয়েছি আর তারপরে পুজো দিয়ে নিয়েছি। ভেবেছিলাম একদম রেডি হয়ে তোমাদের সামনে আসব, কিন্তু সেটা আর হলো না, ওই যে সময়ের অভাবে এতটাই দেরি হয়ে গিয়েছিল, তো ক্যামেরাটা অন করার মতো আর টাইমই হয়নি। এই যে এখন আমরা একদম রেডি হয়ে বেরিয়েও পড়েছি। তো চলো তোমাদেরকে বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি মা ভবতারিণীর দর্শনে দক্ষিণেশ্বরে। আমাদের না বাড়ি থেকে বার হতে হতে বেজে গিয়েছিল ওই 12টা মতো। সেই জন্য ভীষণই টেনশন করছিলাম যে প্রথমের পুজোটা ধরতে পারবো কিনা, কারণ দক্ষিণেশ্বরে প্রথম পুজোটাই কমপ্লিট হয়ে যায় কিন্তু 1টার মধ্যে, তারপরে আবার 3টের সময় মন্দির ওপেন হয়। তো সেই জন্য না খুব তাড়াহুড়ো করছিলাম যে 1টার মধ্যে যাতে পুজোটা কমপ্লিট করতে পারি। এই দেখো এখন বাজে 12:30, এখন আমরা মন্দিরের মধ্যে অলরেডি চলে এসেছি। তো চলো, যেহেতু ফোন অ্যালাউ নেই তোমাদের সাথে তো কিছুই শেয়ার করতে পারবো না, তার আগে খুব সুন্দরভাবে পুজোটা দিয়ে নেওয়া যাক। তো এখন ঘড়িতে বাজে 1:15, আর এখন আমাদের পুজো দেয়া কমপ্লিট হয়ে গেছে। আর দক্ষিণেশ্বরে এসেছি অথচ গঙ্গা স্পর্শ করবো না, এটা তো হয় না, তাই না বলো? যদিও আমরা যখনই আসি আগে গঙ্গার জল স্পর্শ করি, তারপরে কিন্তু মায়ের পুজো দিই। আর যেহেতু এবারে একটু দেরি হয়ে গিয়েছিল, সেই জন্য না প্রথমেই আর গঙ্গার ঘাটে আসা হয়নি, তাড়াহুড়ো করে আগে পুজোটা কমপ্লিট করে নিয়েছি। এখন আসলাম একটু ধীরে আস্তে গঙ্গা জলকে স্পর্শ করতে। এর আগের বারে যখন এসেছিলাম একটা বড় ড্রামে করে অনেকটাই জল নিয়ে গিয়েছিলাম, তো সেই জন্য না এবারে আর নিলাম না। জানো তো যেহেতু এখন জোয়ার চলছে, সেই জন্য না গঙ্গা নদীটাকে দেখতে এতটাই সুন্দর লাগছে যে তোমাদের কি বলবো। আর দেখো কত মানুষ না এখানে স্নান করছে। আমিও এর আগে একবার এসে এখানে স্নান করেছিলাম, তবে আজকে আর করবো না। এই যে নিজের মাথায় একটু জল ছিটিয়ে নিলাম, আর তার সাথে মাম্মাম যেহেতু নিচে নামছে না, তো ওর মাথায়ও একটু জল ছিটিয়ে দিলাম। আর এখন আবার আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন যাচ্ছি আমরা আদ্যাপীঠে, ওখানেই খাওয়া দাওয়া করব, তারপরে আমরা বাড়ি ফিরবো। আর দেখো আমার মাম্মামের না ভীষণই খিদে পেয়ে গেছে, বুঝতেই পারছো এখন অলরেডি 1:30 মতো বেজে গেছে। মাম্মাম সকালে একটু ছাতু খেয়েছিল, আর আমরা তো কিছুই খাইনি। তো এই যে দেখো বলতে বলতে চলে এসেছি আমরা আদ্যাপীঠ মন্দিরে। তবে এখানে কিন্তু আমরা মায়ের দর্শন পাই
পাইনি, যেহেতু 1:30 বেজে গিয়েছিল সেই জন্য কিন্তু মায়ের মন্দির বন্ধ হয়ে গিয়েছে। শুধুমাত্র ওই ভোগ প্রসাদটাই এখানে পাওয়া যাবে। তো হাজবেন্ড ওই যে লাইনে দাঁড়িয়ে আছে কুপন কাটতে, আর এই যে মাম্মাম দেখো এখানে খেলা করছে। আর দেখো আদ্যাপীঠ মন্দিরটা কিন্তু ভীষণ বড় এরিয়া জুড়ে। তবে কি জানো তো, আমার কিন্তু কখনোই এখানকার মায়ের দর্শন করা হয়নি। তবে খুব ইচ্ছা আছে একদিন একটু তাড়াতাড়ি এসে এই আদ্যাপীঠ মন্দিরে মায়ের দর্শন করার। এই যে দেখো এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আর দেখো কত মানুষ এখানে একসাথে খাওয়া দাওয়া করছে। আর জানো তো, এই ধরনের ভোগ প্রসাদ খেতে আমার কিন্তু দারুণ ভালো লাগে। তো চলো তোমাদেরকে দেখাই আজকে প্রসাদে কি কি আছে। প্রসাদের প্রথমেই ছিল বাসন্তী পোলাও আর তার সাথে বেগুনি, তারপরে ছিল ভাত আর তার সাথে একটা সবজি তরকারি, আর এখন দিয়েছে দেখো খিচুড়ি আর তার সাথেও একটা সবজি তরকারি, আর লাস্ট ছিল চাটনি আর পরমান্ন, যেটার ভিডিও করতে আমি একদমই ভুলে গেছি। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে আবার এই যে এখন আমরা গাড়িতে উঠে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। এই যে দেখো এখন আমরা অলরেডি চলে এসেছি বাড়িতে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আর একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।